হাই ফ্রেন্ডস, আমি আকাশ পাল এবং আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে গোলক। মাধ্যমিকে যেটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে গোলক। তোমরা আমাকে অনেকে বলেছো যে অনেকদিন পর এই ভিডিও আসছে। আসলে আমি এটা কাজ ছিল, তো এই জন্য আমি বিজি ছিলাম, এই জন্য অনেক পর আপলোড করছি। যাই হোক, তাহলে আজকে যেটা করছি সেটা মাধ্যমিকের বা ক্লাসের একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে গোলক বা স্পিয়ার, যেটা বলা হয় স্পিয়ার। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলবো, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে কিনা যখন আমি ভিডিও আপলোড করবো তখন তোমার সাথে সাথে বা নিমিষের মধ্যে আমার ভিডিওটি তোমরা সহজে পেয়ে যাবে। তো যাই হোক, আজকে শুরু করে খুব একটা সহজ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে এমন বেশি কিছু নেই। ঠিক আছে, প্রথমে তোমার ছিল একটা, এটা আমরা জানি এটা আমাদের বৃত্ত বা সার্কেল। ঠিক আছে, এবং একটা বৃত্তের তার আসলে ক্ষেত্রফল কি জানি, একটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার এরিয়া। ঠিক আছে, এবং এই যে পাই আর স্কোয়ার রয়েছে, এটা গোলক কিছু নয়। তোমরা যদি তোমার গ্লোব কিনো, গ্লোব মানে হচ্ছে এই যে হয় না একটা পৃথিবীর একটা মডেল, তো ওই যে পৃথিবীর মডেলটা সেটা একটা গ্লোব, সেটা হচ্ছে একটা স্পিয়ার বা সেটা হচ্ছে একটা গোলক। যেমন আমাদের পৃথিবী একটা আমাদের গোলকের মধ্যে রয়েছে, কিন্তু এই দেখো, যদি একটা গোলকে কল্পনা করতে পারো, ঠিক ঠিক এভাবে সার্কেল ওয়াইজ ঘুরবে আসলে। ঠিক আছে, এইভাবে রয়েছে। মানে যদি তুমি একটা কোনো পেঁয়াজ কাটো, তাহলে ঠিক পেঁয়াজ যেমন অংশ রয়েছে ঠিক তেমনই একটা গোলক রয়েছে। ওকে, এবং যদি গোলকের যদি একটা আমি এটা মিড পয়েন্ট ধরি এবং তাকে যদি মিড পয়েন্ট হিসাবে যদি আমি এটাকে বিচ্ছিন্ন করি, ঠিক আছে, তাহলে সেটা আমার প্রত্যেকটার জন্য একটা আমি একটা করে পার্ট পাবো। ঠিক আছে, এই জন্য এর এরিয়া করতে হয় 4πr²। এবার তোমার বলবো যে 4πr² কী করে গুণা হলো। এই যে পয়েন্ট রয়েছে, মানে এই পার্টটার জন্য একটা πr², এই পার্টটার জন্য একটা πr², এই পার্টের জন্য একটা πr², আর এই পার্টের জন্য একটা πr²। তাই এর মানে এরিয়া হচ্ছে বা বক্রতার ক্ষেত্রফল, যেটা হচ্ছে বা সমগ্র ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রে বক্রতার ক্ষেত্রফল সমান সমগ্র ক্ষেত্রফল। অর্থাৎ দেখতে পাচ্ছি প্রথম যে গোলকের সমগ্র ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে আমার 4πr²। ঠিক, এবং গোলকের আমার কি বলছে, এবং গোলকের আমার যে আয়তন, ঠিক আছে, মানে একটা গোলকের ভিতরে কত মেটেরিয়াল রয়েছে, ঠিক আছে, আর যেমন সেটা হলো মানে সেটা ফাঁপা না নিরেট না সলিড, সে হিসাবে কিন্তু তার সমগ্র ক্ষেত্রফল নির্ভর করে। যদি গোলকটি আমার সলিড হয়, ঠিক সলিড, যদি গোলকটি আমার সলিড হয়, তবে সেক্ষেত্রে কিন্তু সমগ্র ক্ষেত্রফল কিন্তু 4πr² ধরা হবে। ধরে এটা একটা সলিড, ঠিক আছে, দেখে সমগ্র ক্ষেত্রফল কিন্তু 4πr² এরিয়া। কিন্তু যদি এটা অর্ধগোলক হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে কী হয়, যে এখানে অর্ধগোলকের ক্ষেত্রে এটা তোমার হয় 2πr²। ঠিক, কারণ হচ্ছে 4πr² ভেঙে যায়, সেটা হচ্ছে আমার কত 2πr²। আর এই ক্ষেত্রে কত হচ্ছে আমার, এই ক্ষেত্রে যখন অর্ধগোলক বলবে সেটা হয়ে যাবে 3πr²। কেন? কারণ হচ্ছে এর একটা নিজস্ব রয়েছে, মানে সলিড তো, তার একটা নিজস্ব একটা এরিয়া মানে রয়েছে নিচের, আর উপরে এটা হচ্ছে 2πr²। তার জন্য মোট হচ্ছে একটা 2πr² প্লাস πr², মানে কত হচ্ছে 3πr²। ওকে, এবার যে বলবো সেটা হচ্ছে কি, তাহলে গোলকের আয়তন। গোলকের আয়তন কত হচ্ছে, গোলকের আয়তন যেটা ঠিক যদি গোলকে আমরা এভাবে কনসিডার করি, গোলক যদি আমরা ঠিক এভাবে কনসিডার করি, তাহলে পাবো যে এটার জন্য একটা, এটার জন্য একটা। ওকে, তোমরা এখন ঘনক করোনি, আসলে ঘনটা করে ঠিক জানতে পারবে, যেটা এটা খুব সহজে ব্যাখ্যা যেতে পারে ঘনক হিসাবে। ঠিক আছে, দেখো ঘনকের একটা ক্ষেত্র, ঘনকের একটা আয়তনে অর্থাৎ ঘনকের ভলিউম হয় কিন্তু 1/3 πr²h, 1/3 πr²h। কিন্তু গোলকের ক্ষেত্রে কী হয়, সেই এইচটা সমান আর। ওকে, তাহলে এটা কত হচ্ছে, তাহলে 1/3 πr²। দেখো কিন্তু তার প্রত্যেকটা ধার আছে, কটা করে রয়েছে, 4টা করে রয়েছে। তাহলে 1/3 πr² প্লাস 1/3 πr² প্লাস 1/3 πr², সরি এখানে হবে এটা কিউব r³ প্লাস 1/3 πr³ মানে হচ্ছে 4/3 πr³। আসলে এখানে r²h যেটা আছে না, সেটা r³ ধরা হচ্ছে, যেখানে h সমান r। কারণ ঘনকের ক্ষেত্রে আমরা h ধরাই, কিন্তু গোলকের ক্ষেত্রে আমার কোনো h ধরাই। যখন আমি ঘনক করাবো তখন আমি এটা বলে দেবো, কিন্তু আপাতত তোমার এটা মনে রাখো যে ঘনকের আয়তন হচ্ছে 1/3 πr²h, যেখানে এই h সমান হচ্ছে r। তাই এই হতে পেলাম কি, তাহলে শুধুমাত্র গোলকের আয়তন। ওকে, তো এটা ছিল তার গোলকের আয়তন ছিল।
সেটা আমি ফর্মুলা টুকে নিয়েছি যে গোলকের প্রথমে একটা আয়তন ফর্মুলা একটা, শুধু ফর্মুলা তো মনে রাখতে হবে জাস্ট, আর কিছু না। তার সময়ের ক্ষেত্রফল, তো অটোগুলোকে সময়ের ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে নিরেট অত সময়ের ক্ষেত্রে ফর্মুলা। ওকে, 4 3 π r³ 4 π r², 2 π r², এবার একটা হচ্ছে 3 π r²। ওকে, এটা একেবারে সহজ চ্যাপ্টার, এখানের মধ্যে আমার কিছু বোঝার কিছু নেই, শুধু তোমার এটা জাস্ট একটা বেসিকটা মনে রাখতে হবে যে গোলক হচ্ছে একটা তেমন একটা গোলীয় বস্তু, ঠিক আছে। যদি তুমি একটা কল্পনা করতে পারো যে একটা 3D ছবির মতন, যদি তোমার ঘরে গ্লোব থাকে বা স্কুলে যদি কোনো একটা গ্লোব থাকে, তা সে তোমার গ্লোব দেখে খুব সহজেই বুঝতে পারবে যে গোলক আসলে দেখতে কেমন। গোলক হচ্ছে কিছু না, এমন এক ধরনের তাহলে গোলীয় বস্তু যার 4টা সাইড রয়েছে এবং প্রত্যেক সাইডের মধ্যে প্রত্যেকটা একটা করে πr² ধরা হয়েছে। ওকে, এবং তাই সেখান থেকে আমরা পেলাম কি তাহলে 4/3π ফর্মুলা, সেকেন্ডে পেলাম 4πr², সেকেন্ডে পেলাম 2πr², আবার নেট অটোকে ফর্মুলা 3πr²। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার মনে রাখবে, কারণ কি এটা নিরেট, যখন নিরেট বলবো তখন কিন্তু মানে কিন্তু 3πr² লাগাতে হবে ফর্মুলাটা, তাই এটা একটু মনে রাখবে। ওকে, ঠিক আছে, চলে এবার তোমাদের বইয়ের 183 পৃষ্ঠা প্রথম অঙ্কটা আমি শুরু করছি। তোমার এই অঙ্ক সব নিজেরাই করতে পারবে, কিছু নেই, এমন খুব সহজ অঙ্ক এলো। আমার কাছে কি ধরি গোলকের ব্যাসার্ধ 0.5 সেন্টিমিটার। এটা আমি ইংলিশ লিখছি, তোমার এটা বাংলা লিখবে, ঠিক আছে। তো সেমি লিখছি। ওকে, কোশ্চেন হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র ক্ষেত্রফল কত? কিছুই না, এবার হচ্ছে গোলকের সমগ্র ক্ষেত্রের ফর্মুলা কি বলো। গোলকের সমগ্র ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে 4πr²। 4πr², ঠিক আছে, আর ধরে নাও। ওকে, 4 ইন্টু তার পায়ের মান 3.14, আর এটা কত হচ্ছে 0.5, 10.5 তার হোল স্কোয়ার। এবার সেটা করে তোমার যা বেরাবে সেটা হচ্ছে আনসার। দেখো, এটা করে বেরোচ্ছে তোমাদের 1384.74 সেম²। হ্যাঁ, এবার তোমার একটা লক্ষ্য করবে, যখন কোনো সব জায়গায় কিন্তু এই তোমাদের পরিমিতি বা মেনস্ট্রুয়েশনে কিন্তু একক কিন্তু উল্লেখ করতে হবে, একক ছাড়া কিন্তু তোমাদের মাস্টার নাম্বার পেয়ে যেতে পারে, ঠিক আছে। তাই তোমাদের একক মাস্ট। এবং লাস্ট এটা আনসার লিখে দেবে যে গোলকের সমগ্র ক্ষেত্রফল এত। ওকে, যে গোলকের সমগ্র ক্ষেত্রফল এত। ওকে, এবার পরবর্তী কী বলছে যে কি চামড়া বল তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার এত টাকা হিসাবে এত টাকা লেগেছে, তাহলে বলটির ব্যাসার্ধ কত? আমরা জানি কি যে কোনো একটা বৃত্তের তাহলে একটা ব্যাস যদি আমরা ডি ধরে নিই, তাহলে ডি ইকুয়াল টু ব্যাসার্ধ কত? তাহলে ব্যাস হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ডি ইকুয়াল টু 2r। ধরি প্রথম ব্যাসার্ধ ধরে নাও, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান কত হচ্ছে আর। এবারে করতে হবে যে 17.50 টাকায় 1 বর্গ সেন্টিমিটার সেমি চামড়ার বল তৈরি হয়। অতএব এত টাকায় 1/17.50 কিন্তু 4 3 1.20। এটা আমি একেবারে করে দিলাম, ঠিক আছে। এটা মানে লিখবে যে যদি না পারো তাহলে লিখবে যে 1 টাকায় 1/17.50 বর্গ সেন্টিমিটার তাহলে বল তৈরি করা যায়, এবং এতটা কত করা যায়, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন বেরোচ্ছে, সেটা হচ্ছে 20.50। এখানে অঙ্কটা আমি ক্যালকুলেটার করছি, তোমরা কিন্তু ওখানে কিন্তু খাতায় তোমার ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, যেহেতু তোমার কোনো ক্যালকুলেটার এলাও নেই। ওকে, যাই হোক, এবার জানি কি, এবার লিখবে যে প্রশ্ন অনুযায়ী বা প্রশ্নানুসারে, ঠিক আছে, যে 4πr² সমান কত হচ্ছে 24.64, r² কত 24.64/4π। ওকে, সেটা করার পর কিছুটা তাহলে তোমাদের বেরোবে, সেটা হচ্ছে 1.96। ওকে, তাহলে এখানে আর মান পেয়ে যাবো 1.96। এবার দেখো এটা করতে গেলে তোমার জানা একটা জিনিস যে √196 আর এখানে 100 কার ভ্যালু, এটা তোমাদের 14, এখানে হচ্ছে 10, এখন তো 1.4 সেমি। অতএব বৃত্তের ব্যাস কত? ব্যাস সমান 2r,
মানে 1% 4 × 2 মানে কত 2.8 সিএম। বাস হয়ে গেল, ঠিক আছে। দেখো কঠিন সহজ অঙ্কটা খালি মাত্র এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে গেলে তোমরা খুব সহজ অঙ্কটা পেয়ে যাবে। দেখো এবার দেখো 3 অঙ্ক যেটা হচ্ছে স্কুলে শর্ট পাট খেলার জন্য তাদের যে বলটি ব্যবহার করে তার ব্যাসার্ধ হচ্ছে 60 সেন্টিমিটার হলে বলটি কত ঘন সেন্টিমিটার লোহা আছে বলে হিসাব করা হয়। কিছুই না, খুব সহজ এটা। দেখো ধরে নিয়ে যাক শর্টপাট খেলার জন্য বা শর্টপাট খেলার বল শর্টপাট খেলার বলের আগে যখন তোমার ব্যাস যেতে হবে না, তোমার চেষ্টা করবো এটাকে ব্যাসের আগে কনভার্ট করে নেওয়ার, তবে সুবিধা হয়। যখন আমি ব্যাস লিখছি ওটা হচ্ছে 60 সেন্টিমিটার, ওকে। অতএব ব্যাসার্ধ এখানে আমি ইংলিশ লিখলাম, যখন ইংলিশ কিন্তু ইংলিশ লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তাই এটা আমি বাংলা করে দিচ্ছি, তোমরা কিন্তু সবসময় বাংলা লিখবে। 7/2 মানে হচ্ছে কত 3.5 সেন্টিমিটার, ওকে। এবার যখন বলেছে বলটি কত ঘন সেন্টিমিটার লোহা আছে, বলটি কী করতে হবে, যখন কোনো বলের মধ্যে এখানে বলবে যে কোনো একটা বলের মধ্যে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, মানে এর ভিতরে কত মেটার রয়েছে, ঠিক আছে। তখন সেক্ষেত্রে একটা ফর্মুলা সেটা হচ্ছে 4/3 পাই আর কিউ ফর্মুলা, যেটা হচ্ছে আয়তন। এর চেষ্টা করে মনে রাখবে, যখন কোনো বলবে যে একটা বস্তুকে তাহলে বাইরে তৈরি করতে কত মানে কত পরিমাণ লোহা লাগলো, কোনো একটা বস্তুকে তাহলে বাইরে থেকে তৈরি করতে কত পরিমাণ লোহা লাগলো, বা কোনো একটা বস্তুকে তৈরি করতে বা কোনো একটা বস্তুর ভিতরে কত পরিমাণ লোহা আছে বা মেটেরিয়াল আছে, মানে কোনো একটা বস্তুর কত পরিমাণ মেটেরিয়াল আছে, যদি মেটেরিয়াল থাকার কথা বলে তখন সেটা কিন্তু আয়তন ফর্মুলা লাগবে। এবং যদি বলে যে কীভাবে তৈরি হলো বা কত পরিমাণ বাইরে তৈরি হলো, সেক্ষেত্রে কিন্তু সবসময় বড় পক্ষতে ক্ষেত্রফল বা সমগ্র ক্ষেত্রফল ফর্মুলা লাগবে, ওকে। ঠিক আছে, ক্লিয়ার। কারণ তোমার এর আগে তোমার চোঙের একটা করে এসেছো, সেখানে কিন্তু বক্ষতে ক্ষেত্রফল আর সমগ্র ক্ষেত্রফল ফর্মুলা আলাদা ছিল, কিন্তু এখানে কিন্তু বড়ের ক্ষেত্রে তোমার একটা সুবিধা রয়েছে, যেখানে তোমার সর্বদা কিন্তু বক্ষতে ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্রফল সমান, তাই তোমার টেনশনের কোনো কারণ নেই। এবার লিখব হচ্ছে কি, অর্থাৎ বলটি আয়তন, ওকে, কত হচ্ছে 4/3 পাই আর কিউ, মানে 4/3 × 3.14 × 3.5 এর হোল কিউব। এবার এটা করে দেখবে ছোটো বাই তত হচ্ছে তোমাদের আনসার, ওকে। আমি বলে দিচ্ছি আনসারটা কত হবে। তোমাদের উত্তরে বেরিয়েছে হচ্ছে 179.50 সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। আর লিখবে যে উত্তরটি লিখবে যে বলটি কত গ্রাম লোহা রয়েছে, তার বলটিতে 179.50 ঘন সেন্টিমিটার লোহা রয়েছে। সে তখন আমি একটা 69 বলে পেয়েছিলাম, 79 গ্রাম 0.50 cm³ লোহা রয়েছে, ঠিক আছে। আমার দেখো 4 নম্বর যেটা রয়েছে, যেটা হচ্ছে কি, তাহলে আকাশের মধ্যে তোকে ব্যাস বসে নিকট গোলকে সম্পূর্ণ নির্বাচন করলে যে পরিমাণ জলপ্রচুর নির্ণয় করো। কিছু না, এটা তোমার আর দিয়ে মানে 2 আর দিয়েছে, তোমার এটা আর করতে হবে কিন্তু তোমার 14 সেন্টিমিটার, ঠিক আছে। এবং 14 সেন্টিমিটার যা আছে সেখানে তোমার 4/3 পাই আর কিউ ফর্মুলা করে লাগিয়ে দিতে হবে, ভি সমান 4/3 পাই আর কিউ, বা সেটা করলে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি করবো না, এটা তোমার নিজে করে নেবে। তারপর কী বলছে, কোনো গোলাকার গ্যাস বেলুনে ফেলবার সময় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য এত থেকে এত হলে বেলুনটি পূর্বে পর সমান ক্ষেত্রে অনুমান করতে হবে। দেখো এটাও ঠিক একই রকম অঙ্ক, এটার সময় সমান ক্ষেত্রফল ফর্মুলা ফেলতে হবে। প্রথম দেখবে কি আমি বলেছি অঙ্কটা কীভাবে করতে হবে। দেখবে প্রথমে যে ধরি কোনো গোলাকার গ্যাস বেলুনের ধরি প্রথম গোলাকার গ্যাস বেলুনের ব্যাসার্ধ হচ্ছে R1 তোমার 60 সেন্টিমিটার, দ্বিতীয় গোলাকার গ্যাস বেলুনের ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার সমান R2। এবার হচ্ছে কি, তাহলে গোলকের সমগ্র ক্ষেত্রফল কত ফর্মুলা কত 4πr², গোলকের সমগ্র ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে 4πr²। তাহলে প্রথম গোলাকার গ্যাস বেলুনের সমগ্র ক্ষেত্রফল 4πr1², দ্বিতীয় গোলাকার গ্যাস বেলুনের সমগ্র ক্ষেত্রফল 4πr2²। দুটো অনুপাত করলে আমার ঠিক বেরিয়ে যাবে, ঠিক। তোমার যে অনুপাতে না আসুক না কেন, তোমার শুধু যদি অনুপাতে এখানে তোমার উত্তরটা একটু অন্যরকম দিয়েছে, ঠিক আছে। যাক আমি একটা অনুপাতটা করে দেখিয়ে দিচ্ছি, অঙ্ক তোমার নিজেই করে নেবে। আমি যেটা বললাম 4πr1² 4πr2²। দেখো প্রথমে কিন্তু এটা কেটে দেবে, এটা মান বসার দরকার নেই, কারণ যেহেতু এটা মানগুলো সমান। এবার R1 কত বলেছে 7² R2 কত বলেছে 21², ঠিক আছে। এবার
এটা হচ্ছে 49, এটা হচ্ছে 441। তো এটা তোমাদের আনসার। ঠিক আছে, আসলে বুঝে গেল। আমি এটা মেন জিনিসটাই বলে দিলাম এটা। ওকে, এবং হ্যাঁ যদি পাও তো লাস্টে এমনি একটা হাইলাইট করার জন্য ওই মার্ক করে দেবে, দেখতে ভালো লাগে। এবার 5 কী বলেছে? 5 এটা সেম অঙ্ক। দেখো বলেছি যে একটি অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বড় শ্রেণীর পাট লেগেছে। বাটিটি মুখের ব্যাসের যোগ্য হিসাব করো। দেখো আমি খুব সহজভাবে বলে দিচ্ছি, তোমার কীভাবে বুঝবে যে কোনটা আমরা সমগ্র ক্ষেত্রে ফর্মুলা লাগাবো বা কোনটা আমরা আয়তনের ফর্মুলা লাগাবো। ঠিক আছে, প্রথমে এটা পড়ো। প্রথমে বলিস কি অর্ধগোলাকৃতি, মানে এটা অর্ধগোলক। এবার অর্ধগোলকের ফর্মুলা কি? অর্ধগোলকের সমগ্র ক্ষেত্রে হতে পারে কত? 2πr²। কত? 2πr²। তাই 2πr²। আর কত বলেছি? 127 2/7 বর্গ সেন্টিমিটার। তাই 2πr² সমান 127 2/7। ঠিক আছে, 2πr² সমান 127 পূর্ণ 2/7। ওকে, তোমার এটা তোমার এমনি করে নেবে, কারণ এটা তোমার সে গুণন করে দেখে নেবে যে কত বেরোচ্ছে। এটা তোমার যতটা মনে বেরোবে সেটা হচ্ছে 891 ডিভাইডেড বাই 7। ওকে, সেটা করে নিয়ে বেরিয়ে যাবে। তোমার শুধু ক্যালকুলেশনগুলো বড় বড় আছে, বাকি অঙ্কগুলো মানে কিছু নেই। তারপর কী বলেছে 7টা, যে একটি লোহার গোলার ব্যাসার্ধ হচ্ছে এত, গোলাটি কত ঘনশ্রেণী লোহা আছে। খুব একই অঙ্ক, সেম অঙ্ক। এই 7টা, তারপর 4টা, 3টা একেবারে সেম অঙ্ক। 4/3 পাই আর কিউ ফর্মুলা, 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর মানে এই মানটা বসাবো। তার সমান কত লিখবো? 2.1, মানে তোর কিউব, 2.1 কিউব। বাস ওটা করলে আমার ওর ঘন সেন্টিমিটার পেরিয়ে যাবে। এবং ওর বক্রতার ক্ষেত্রফল আমি কী বলেছিলাম? বক্রতার ক্ষেত্রফল যাই হোক না কেন বা সমস্ত ক্ষেত্রে যাই হোক না কেন, যেটা নিরেট বলেছে, ঠিক আছে, নিরেটের ক্ষেত্রে বক্রতার ক্ষেত্রফল একই, যদি সেটা আমার অর্ধ যতক্ষণ না হয়। অর্ধ হলে সেটা 3πr² হয়ে যায়। কিন্তু এখানে যেটা আমার নিরেট লোহারগুলো বলেছে, মানে এখানে কোনো অর্ধগুলো কোথাও উল্লেখ নেই, তার শুধু এখানে হবে কি 4πr², মানে 4π আর 2.1² করে দিলে বেরিয়ে যাবে উত্তরটা। ঠিক আছে, আশা করি এটা পারা যাবে। যদি না পারো তো আমার কমেন্ট করবে, আমি উত্তরটা কোনো ভিডিওতে করে দেবো। ঠিক আছে, আশা করি পারা যাবে, কিছু নেই, সহজ আছে অঙ্কটা। তো তোমার দেখো 7টা অঙ্ক, দেখো তোমার একটা 8এর অঙ্ক আছে। 8টা অঙ্কটা বেশ ভালো অঙ্ক, যে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত এবং গোলকটির গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট তৈরি করা যাবে। এটা একটু ভাবার অঙ্ক আছে, খুব ভালো অঙ্ক। ঠিক আছে, এই তোমার ভেবে বলো কী হতে পারে। দেখো এই অঙ্কটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে এটা খুবই সহজ অঙ্ক, একটু ভাবার ছিল। সেটা হচ্ছে যে এমনি একটা আমার গোলক আছে। ওকে, কনসিডার করে একটা আমার গোলক এবং এর ব্যাসার্ধ হচ্ছে আর সঙ্গে কত? 14 সেন্টিমিটার। ওকে, বলছি যে আমি এই গোলকটা গোলাবো এবং সেটা আমি এমনি সাইজে, যাতে আমার ব্যাসার্ধ হচ্ছে কত? 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের, মানে প্রত্যেক 3.5 সেন্টিমিটার আর সেম 3.5 cm। ঠিক আছে, আমার যাতে এমনি একটা, মানে এমনি ছোটো ছোটো যাতে গোলক তৈরি করতে পারি, এমনি তাহলে আমি কটা গোলক তৈরি করতে পারবো, এমনি কতগুলো নাম্বার গোলক তৈরি করতে পারবো? কিছুই না। প্রথমে করতে বলতে যেটা সেটা হচ্ছে ধরি, এটা একটা ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রশ্নটা প্রায় আসে। ঠিক আছে, তাই এটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যেতে পারে। মানে এই প্রশ্ন আসে না, কিন্তু এটা সংখ্যা চেঞ্জ করে দেয়। ওকে, এই সংখ্যাগুলো চেঞ্জ করে দেয়, কিন্তু ব্যাপারটা একই আসলে। ওইখানে আর লিখেছি তো। ধরি নিরেট সীসা গোলকের, দেখো এটা কিন্তু ব্যাস বলেছি, কিন্তু এটা পুরোটাই হবে। ওকে, যদি ব্যাস বলে বাস তোমার ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তা নিরেট সীসার গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু R1 ধরা যায়। ঠিক আছে, R1, এটা R1, যেটার কথা হচ্ছে 60 সেন্টিমিটার। পাশে দেখা যেতে পারো, আমি এখানে লিখলাম না আর সেন্টিমিটার, আমি ইংলিশ লিখছি, ঠিক আছে, সেন্টিমিটার, তোমরা বাংলা লিখবে। অতএব নিরেট সীসার গোলকের আয়তন
গোলকের আয়তন কী জানি আমরা 4/3 পাই আর কিউব, এখানে লিখতে হবে R1 কিউব। ওকে, অতএব তাহলে মানে এটা বেরালো, এটা কত সিএম কিউব। ঠিক আছে, এটা অনেক আবার সিসি বলে ডাকে, কিউবিক সেন্টিমিটার। সিসি লিখতে যাও না, দরকার নেই, সিএম কিউব লিখে যথেষ্ট। ওকে, এটা লিখে দাও, এটা এখন লিখে দাও। এটা এখানে 1 নম্বর ধরতে পারো, এখন হওয়া যায়। আবার এগেন আবার লিখবে যে গোলকটি, এবার লিখবে যে উৎপন্ন গোলকের ব্যাসার্ধ R2 তো 3.5 cm, অতএব আয়তন 4/3 পাই R2 কিউব, মানে 4/3 পাই 3.5 এর কিউব, এত সিএম কিউব। তোমার এটা 2 নম্বর লিখে নেবে। এরপর এবার বলছে যে কতগুলো নিরেটগুলো পূর্ণ করা যাবে। তারপরে এখানে হচ্ছে কি নিরেট গোলকের সংখ্যা, নিরেট গোলকের সংখ্যা সমান প্রথমে যেটা আয়তন পেলে মানে 4/3 পাই 7 কিউব, এবার 4/3 পাই 3.5 এর কিউব। এটা যত বেরোচ্ছে, যেটা বেরোচ্ছে যে দেখো তোমার যেটা 4/3 পাই 4/3 পাই কেটে গেল, পাইপে কেটে গেল, 7 কিউব মানে কত হচ্ছে 3 4 3 এবং 3.5 হোল কিউব। এটা ক্যালকুলেশন করে বের কত 8টি। ধরি উত্তর কত হচ্ছে, বা উত্তরগুলোর সঙ্গে তোমার এবার একটু পারো 1 নম্বর ডিভাইডেড 2 নম্বর পাশে করে দিলে সুবিধা হলো লিখতে। উৎপন্ন গোলকের সংখ্যা গোলকের সংখ্যা 8টি। ঠিক, 8টা হয়ে গেল। এবার 9 নয়টা পরে কী বলেছে যে 3 সেন্টিমিটার 4 5 সেন্টিমিটার 3টি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোল করা হলো। যে বড় গোলটা ব্যাসার্ধ ধরে কত, কিছুই না, অঙ্কটা আমি মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, এটা খুব সহজ অঙ্ক, তোমরা এটা খুব সহজে পারবে। না পারে আমার সঙ্গে কমেন্ট করবে। ওটা ধরবে যে বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, আমি সেটাকে হিন্ট দিয়ে দিচ্ছি, ধরবে বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমার আর। ঠিক আছে, বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে আমার আর। ঠিক আছে, এবার যেটা আছে যে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 3টি আমার আলাদা 3টি দৈর্ঘ্য আছে। ঠিক আছে, দৈর্ঘ্য ব্যাসার্ধ আছে, তাদের তামার গোলক তৈরি করা হলো। তামার গোলক তৈরি করার অর্থ হচ্ছে যে V1 বের করা, মানে ওর ভলিউম বের করা, ওর আয়তন বের করা। ঠিক আছে, এর কিউব, V2 করবে কত 4/3 পাই 4 কিউব, V কত হচ্ছে 4/3 পাই 5 কিউব, সব কিন্তু সিএম কিউব বা সেন্টিমিটার কিউব বা ঘন সেন্টিমিটার। এবার বলেছি এগুলো সব গলিয়ে একটি বড় গোল তৈরি করা হলো, মানে এগুলো সব মিক্সড করে বলে একটা বড় গোল তৈরি করা হলো, যার আয়তন হচ্ছে ধরে নি ভি। এই যে বড় গোলকের আয়তন ভি, বড় গোলকের আয়তন তাহলে কত হচ্ছে, তাহলে ভি সঙ্গে হচ্ছে V1 + V2 + V3, আর ভি মেজারি কত 4/3 পাই আর কিউব, আর কিউব মানে কত এই বড় গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, প্রত্যেকটা যোগফল 4/3 পাই, তোমার সব লিখে দেখাবে, কিন্তু আমি দেখালাম না। ঠিক আছে, 4 কিউব + 5 কিউব। ঠিক আছে, 4/3 ক্যান্সেল, পাইপে ক্যান্সেল, আর কিউব সঙ্গে কত হচ্ছে এই তিনটে তোমার গুণ ভাগ যোগ করে যত বেরাচ্ছে এর কিউব করে দিবে। বাস, আমি এটা ক্যালকুলেশন বা এটা ক্যালকুলেট করে আমি দিয়ে দিচ্ছি, একটা আনসার হচ্ছে। ওকে, দেখো এটা বেরাচ্ছে তোমার 216 বেরাচ্ছে, 216 বের, তাহলে কিউবিক ফুট হয়ে 6। ঠিক আছে, তাহলে আনসার হবে কত 6 সেন্টিমিটার। বাস, পেরিয়ে গেল, প্রশ্ন অঙ্কটা ছিল। ঠিক আছে, আশা করি বুঝে গেছি অঙ্কটা। চলো আবার নেক্সট অঙ্ক, 10 নম্বর অঙ্কটা। এরপরে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে 10 নম্বর অঙ্কটা। এটা কী বলছে, অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতে ব্যাসের দৈর্ঘ্য এত। ঠিক আছে, গম্বুজ উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে 25 টাকা হিসাবে খরচ হয়, তাই তা হিসাব করো। করতে পারি যেটা কি
আমি জানি হচ্ছে বলেছে অটোতল করে দিয়েছে, এই গম্বুজ অটোতলের ক্ষেত্রফল মানে এমনি কিছুটা হবে, ঠিক আছে, এমনি কিছুটা। অর্থাৎ তাহলে এর এরিয়া কত, সেটা কি নিরেট না ফাঁপা লিখতে হবে সেটা নিশ্চয়ই ফাঁপা, কারণ নিরেটের কথা উল্লেখ নেই, গম্বুজ বলেছে, অর্থাৎ 2πr², ঠিক আছে। বরং ধরতে হবে যে ধরি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ কত আর এখানে কিন্তু দেখছিলাম 42 ডেসিমিটার, ঠিক আছে, তাহলে 21 ডেসিমিটার। তুমি চলো ডেসিমিটার রাখতে পারো, তুমি না আছো তো মিটার কনভার্ট করতে পারো, কিন্তু আমি বলবো যে ডেসিমিটার রাখাই বেটার হচ্ছে এটা। লাস্টে সেটা যত বেরোবে সেটা তোমার DM² রাখা। আমি বলেছি কি অবশ্যই উপরে তো রং করতে আর পার্ট মিটার এত টাকা খরচ হয়, তা কত খরচ পড়বে, ঠিক আছে। কিন্তু দেখো ঠিক এমনি একটা অঙ্ক তোমাকে করেছো, কিন্তু মনে পড়লো অঙ্কটা তিনের না কিছু অঙ্কটা ছিল, একটা তিনের অঙ্কটা কিসের, হ্যাঁ ডুয়েটটা, সেখানে আমাদের টাকা হিসাব দিয়ে দিয়েছিল, শুধুমাত্র ব্যাসার্ধ বের করতে বলেছিল। এবং এখানে আমাদের টাকা হিসাব দেয়নি, সেটা এখানে আমার টাকা হিসাব দেয়নি, শুধু ব্যাস দিয়ে দিচ্ছে, আমার টাকাটা বের করতে হবে। এটা খুব সুন্দর অঙ্ক, কিন্তু এটা ইম্পর্টেন্ট নয়, শুধু জাস্ট তোমার বেস্ট মানে কনসেপ্ট হয়ে ক্লিয়ার করার জন্য। যা এটা বলছি দেখতে পাচ্ছি তাহলে 1 বর্গ মিটারে 35 টাকা খরচ হয়। হ্যাঁ, 1 বর্গ মিটারে 35 টাকা খরচ হয়। এবার এখানে তোমাদের সময় ক্ষেত্রে বলো বক্র দেখে হবে জেনে নিতে আগে, তাহলে লিখবে গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল কত 4πr², মানে 4π আর কত 21² মানে 4π441, ঠিক আছে। দেখো এটা যেটা হলো সেটা হচ্ছে যে এখানে তোমাদের বলেছিল DM² এখানটা আমি নিয়ে এলাম, ঠিক আছে, তোমার DM², এরপর এটা হলো মিটার², কারণ ডেসিমিটার মিটার কনভার্ট করলে তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই সেটা আমি 100 দিয়ে ভাগ করলাম, হচ্ছে 1 মিটার তাহলে 1 বর্গ মিটারে এত টাকা খরচ হয়, তাহলে এত বর্গ কত টাকা খরচ হয়, 25 ইন্টু এত করে যত বেড়েছে 970 টাকা 20 পয়সা করে দেখে নেবে, তাই বেরোবে। ওকে, এটা বোঝা গেল। আমার দশটা বলেছি যে একটা ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত এবং এত, দৈর্ঘ্যটা যে পরিমাণ ধাতু লেগেছে অনুপাত কত, কিছুই না, এটা ঠিক আয়তন অঙ্ক আসলে, ঠিক আছে, কিছুই আমি বলে দিচ্ছি অঙ্কটা। প্রথম ধরবে যে প্রথম ধাতুর পাত তৈরি করতে বা না এমনি লিখবে যে প্রথম ফাঁপা গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 21/2 সেন্টিমিটার, দ্বিতীয় ফাঁপা গোলকের ব্যাসার্ধ 17.5/2, ঠিক আছে, এটা R2 উপরে নেবে R1 সময় কত হচ্ছে 21/2, R2 সময় হচ্ছে 17.5/2। এবার দুটোর কত কী পরিমাণ ধাতু লাগিয়েছে, কী পরিমাণ ধাতু পাত লাগছে, মানে 4/3πr³ ফর্মুলা, তো একটা হবে তাহলে 4/3πr1³ ডিভাইডেড বাই 4/3πr2³, বাস করলেই বেরিয়ে যাবে তোমাদের উত্তরটা। দেখো জায়গাটা খুব সহজ ছিল, তাই 10 এগারো হয়ে গেল। 12টা অঙ্ক আমি করে দিচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে আর এটা আলাদা ধরনের অঙ্ক, ঠিক আছে। তার আগে আমি 14টা বলে দিচ্ছি, 13 আর 14 বলে দিচ্ছি। তো আগে 14টা বলে দিচ্ছি, যেমন 14টা কী বলছে যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ থেকে নিরট লোহার গোলকে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে কত ইউনিট পাওয়া যাবে। 14টা বুঝতে পারলে কি না সেটা বলো আমায়, কারণ এমনি একটা অঙ্ক আমি বলে দিয়েছি, আর এমনি অঙ্ক আসে 14 আর 8 একেবারে সেম অঙ্ক, 14 আর 8 একেবারে সেম অঙ্ক। কী করতে হবে, প্রথমে 8 সেন্টিমিটার যে দৈর্ঘ্য আছে, এই যে নিরেট লোহার দৈর্ঘ্য, এটা তোমাকে আগে ওর আয়তনটা বের করতে হবে, ঠিক আছে। আগে ওর আয়তনটা বের করতে হবে, মানে 8 সেন্টিমিটার একটা আয়তন বের করতে হবে, সেটা আয়তন ডিভাইডেড বাই 1 সেন্টিমিটারের আয়তন ডিভাইড করে তোমার ঠিক পেয়ে যাবে উত্তরটা। তাই 14টা করার দরকার নেই, আশা করছি তোমার এটা পারবে। এবং তোমাদের দেখো তোমাদের অঙ্ক কিন্তু নিজেই করতে হবে, ঠিক আছে, যত নিজে অঙ্ক তো নিজে ভালো করে বুঝতে পারবে, সেটা এমনি বেরালো। এবার দেখো অঙ্কটা আমি করে দিলাম অলরেডি,
তোমার শুধু লেখাগুলো লিখতে হবে যে ধরি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ প্রথম এমনি লিখতে হবে, হ্যাঁ, যে নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেন্টিমিটার সমান R1। এগুলো তাহলে ওর আয়তন কত হচ্ছে 4πr³ মানে R1 কিউব। আবার উৎপন্ন গোলকের ব্যাসার্ধের সমান হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে ওর আয়তন কত হচ্ছে 4π1³ বাস করলে হয়ে গেল। এবার যেটা হচ্ছে 13 হচ্ছে কি 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি ভূগোলকের অক্ষটির বক্রতল 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার চিত্র রয়েছে এবং ভূগোলকের ধাতব অংশের ক্ষেত্রফল কত হবে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো 12 13 আমি অঙ্ক দুটো করে দিচ্ছি, দুটো খুব ইম্পর্টেন্ট আছে। এবার 13 অঙ্কটা বলছি যে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার চিত্র রয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। সুতরাং যেটা করতে সেটা হচ্ছে ধরি ভূগোলকের ব্যাসার্ধ, ভূগোলকের ব্যাসার্ধ R = 14 সেন্টিমিটার। ওকে, অতএব এর বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr², 4 × 3.14 × 14²। এটা যেটা বেরোচ্ছে তা হচ্ছে 2461.76 সেমি² বা বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলেছে কি দেখো এই একটা গোলক রয়েছে, গোলকের মধ্যে 0.7, ঠিক আছে, 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট চিত্র আছে, মানে এখানে একটা যার জন্য ছিদ্র করা হয়েছে। ঠিক আছে, তাহলে অতএব এই বলতে হবে কি, তাহলে ভূগোলকের অক্ষের দৈর্ঘ্য, ভূগোলকটি অক্ষীয় ব্যাসার্ধ, ভূগোলকটি অক্ষীয় ব্যাসার্ধ অক্ষীয় ছিদ্রের ব্যাসার্ধ সমান R' = 0.7 সেন্টিমিটার। কারণ দেখো আমি আর কেন ধরলাম না, কারণ আমি অলরেডি ধরে নিয়েছি, আর কী করে ধরবো, তাই তুমি যে কোনো নাম দিতে পারো, তুমি X Y Z যে কোনো নাম যেতে পারে। ঠিক আছে, অথবা এই ক্ষেত্রফল কত, এর বক্রতলের ক্ষেত্রফল সমান 4π0.7²। তাই এটা বেরোচ্ছে, এখানে 4 হবে না, শুধু πr² হয়, কারণ এই ক্ষেত্রে তো এটা কোনো গোলক না, এটা একটা ছিদ্র রয়েছে, শুধু πr² হবে। দেখো যেটা বেরোচ্ছে এবার 3.14 ইন্টু আর কত দিয়েছে 0.7² মানে হচ্ছে 1.5386 cm²। এবার বলেছে কি যে ভূগোলকটি গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল। এখানে লিখবে ভূগোলকটির গোলাকার ধাতব অংশের ক্ষেত্রফল। এটা যেটা বেরোলো সেটা হচ্ছে আমার দুটো শুধু বক্রের ক্ষেত্রফল শুধু অন্তর বের করে দিলাম, বাস বেরিয়ে গেল। সেটা হচ্ছে 12টা প্রশ্নটা পড়ে নিচ্ছি আগে, যে একটি ধাতব গোলকের উপর আমার কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত। একটা আমার বড় মানে একটা আমার এমনি গোলক রয়েছে, সেটা কেটে নেওয়া হলো, সেটা আমি ছোটো ছোটো কয়েকটি পার্টে ভাগ করা হলো। ঠিক আছে, তো সেটা কেটে নেওয়ার ছোটো ছোটো পার্টে ভাগ হলো, মানে এই গোলকটি এটা কম্বাইন, এই যদি ব্যাসার্ধ আর হয় স্মল আর কী করতে হবে যে গোলকের ধরি গোলকের ব্যাসার্ধ আর, ঠিক আছে, অতএব এইটা যেটা হয় সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে,
4πr²। আর নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর, নতুন গোলকের সমগ্র ক্ষেত্রফল 4πr²। এবার প্রশ্ন যে কী বলছে, প্রশ্ন অনুযায়ী যে এর যে সমান ক্ষেত্রফল এটা এর দ্বিগুণ, ঠিক আছে? তাহলে 4πr² দ্বিগুণ করলে কী করতে হবে, 2 এটা গুণ করতে হবে, বাস। এটা r², এটা কেটে যাচ্ছে, r² কত বেরোচ্ছে 2r², আর কত হচ্ছে √2 অফ r। অতএব এমনি সাধারণ যেটা ছিল গোলকটা, তো গোলকের আয়তন 4/3πr³, ঠিক আছে? যেটা কত হচ্ছে 4/3π√2³ অফ স্মল r³। আর নতুন গোলকের আয়তন 4/3 অফ স্মল r³। ওকে, অর্থাৎ দুটি আয়তন অনুপাত, আয়তনের অনুপাত 4/3πr³ ডিভাইডেড বাই, এটা v1 ধরে দিতে পারি, v2 ধরে দিতে পারি, v1 ডিভাইডেড v2 বলতে 4/3π অফ r³। মানে হচ্ছে কত 4/3π√2², √2 that's only r³ শুধু 4/3 r³, 2√2/1। আনসার কত হয়েছে আমার 2√2:1 আনসার, ঠিক আছে? দেখো তোমাদের সব অঙ্কটা আমি করে দিলাম, দেখো দেখে নাও, অঙ্কটা খুব সহজ অঙ্ক ছিল, এমন কিছু নেই। ওটা শুধুমাত্র এর সময়ের ক্ষেত্রফল বের করলাম, ঠিক আছে? এরপর এর আয়তনটা বের করে নিলাম, বাস। খুব ইজি অঙ্ক ছিল। এবার এসে যাচ্ছে এবার এমসিকিউতে। তোমার নিজেরাই পারবে। দেখো কী বলেছে প্রথম অঙ্কটা, যে 2 আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত, 2 ব্যাসার্ধ গোলকের আয়তন মানে 4/3πr³, ঠিক আছে? 2r মানে কত, 2√3 মানে 8 × 4 মানে 32, মানে বলছে 32r³/3 হলো। দ্বিতীয় কী বলছে, প্রথম হচ্ছে একটা নিরেট গোলকের আয়তন এত ত্রিভুজের ক্ষেত্রে কত। প্রথম ধরে নেবে যে গোলকের আয়তন হচ্ছে আমার, প্রথম গোলকের আয়তন v1, দ্বিতীয় গোলকের আয়তন v2। তাহলে v1 সমান হচ্ছে 4/3πr₁³, v2 সমান 4/3πr₂³। ওখানে আমার r1:r2 বার করবে, যখন r1:r কত বের হবে 1/2। ওখানে বক্রতার ক্ষেত্রে বের করে নিলে, বক্রতার ক্ষেত্রে মানে হচ্ছে অনলি স্কোয়ার, অর্থাৎ একটু 1:4। দেখো মুখে মুখে হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে? কারণ বক্রতার ক্ষেত্রে ওখানে কি 4πr², মানে একটা হচ্ছে 4πr1², একটা 4πr2², মানে 4πr1 মানে যেটা 1² ডিভাইডেড বাই 4πr2² হচ্ছে যেটা 2² যেটা r2 বেরোলো যেটা আমার, তাহলে 1:4 হলো। এবার তুমি আবার নিজে চেষ্টা করবে, এর সব পারার মতো অঙ্ক আছে, কিছু না পারার অঙ্ক নেই। এবার কী বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। যদি নিরেট গোলকের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, গোলকের আয়তন দ্বিগুণ হয় না, ওটা 8 গুণ হয়ে যাবে। মানে এটা মিথ্যা, এটা ফলস। এটা কারণ গোলকের ব্যাসার্ধ যদি 2r ধরে নিই যদি আমি, তাহলে সেটা আয়তন কত হচ্ছে, তার 2r³ মানে 8r³, ভলিউম 8r³ হচ্ছে। তো দেখো কেমন করে, r সমান যদি আমি 2r ধরে নিই, তাহলে 4/3π অফ r³ মানে কত 4/3π অফ 2r³ মানে কত 4/3πr³ এখানে 2 এর জন্য 8 মানে 8v, ঠিক কি না? তাই দ্বিগুণ নিশ্চয় হবে না, এটা ভুল। তাহলে তৃতীয় কী বলেছে, দুটি অর্ধগোলকের বক্রের ক্ষেত্রফল এত হলে তাদের ব্যাসার্ধ অনুপাত এত। এটা মানে করে দেখবে কী বেরোচ্ছে, আশা করি সেটাই বেরোবে। কারণ 4πr1² মানে কত, 4πr1² সমান 4, আর 4πr2² মানে কত 9। তাহলে r1:r কত 2:, হ্যাঁ তাই সত্য, এটা ঠিক। একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক, একটি তলবিশিষ্ট ঘনবস্তুর নাম, ঠিক নিশ্চয়ই গোলকই হবে। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা একটা, নিরেট অর্ধগোলকের সমতল একটাই, তো এইটা শুধু, এটা সমতল, আর তো কিছু নেই। এই জন্য তো এটা আর আর এইচ সমান, এই জন্যই তো তুমি এখানে আর ধরো বা এইচ ধরো, যে কোনো গোলকের ক্ষেত্রে আসলে তুমি এইচ ধরতে পারো, এটা এইচ ধরতে পারো, ঠিক আছে? এটা কোনো ফ্যাক্ট নেই, এটা তুমি এইচ ধরতে পারো, কারণ যেহেতু এটা তাহলে এটা 360 ডিগ্রি, তাই এই ক্ষেত্রে প্রতিটা বাহুই আমার সমান, মানে প্রতিটা বাহু হচ্ছে সমান আর এর সমান, ঠিক আছে? তাই সমতল সংখ্যা একটা। আর কি বলছি, যে নিরেট অর্ধগোলকের তাহলে ব্যাসার্ধ যদি 2r হয়, সমক্ষেত্রফল কত,
সময় ক্ষেত্রফল কত 4 পাই অফ আর স্কোয়ার মানে 2 ঠিক আছে, মানে 16 পেয়েছে নাকি 4 পাই 2 অফ আর স্কোয়ার 2 স্কোয়ার 4 মানে 16 পাই আর স্কোয়ার 16 হবে এটা। ব্যাসার্ধ বলেছে তো তাই। এবার কি বলেছে একটি অর্ধগোলকের আয়তন সময় ক্ষেত্রে আয়তনের সংখ্যা সমান একটা অর্ধগোলকের ব্যাসার্ধ কত। এটা আমি শুধু তোমাদের প্রসেসটা বলে দিচ্ছি, নিজেরাই করবেন, ঠিক আছে। অর্ধগোলকের আয়তন বলেছে মানে 4/3 পাই আর কিউব সমান 4 পাই, না কি বলছি এর অর্ধগোলকের আয়তন সময় ক্ষেত্রফল, অর্ধগোলকের আয়তনের ক্ষেত্রে এটা 4 এমনি বেরোবে। তাহলে এটা আমার কত বেরোচ্ছে, আর সমান সমান যেটা বেরোচ্ছে এর আরটা কেটে যাচ্ছে, 4/9 পাই কেটে যাচ্ছে 4/9 এমনি কিছু বেরোবে, ঠিক আছে। সাথে এমনি কিছু হবে একটা, হয়ে গেল অঙ্কটা। এরপরে তোমার নিজেরাই পারবে আশা করছি, কিছু নেই, অঙ্কটা সব সহজ আছে। তা দেখো তোমার আজকে গোলকের চ্যাপ্টার শেষ। আর হ্যাঁ, আর তোমার এই লাস্ট অঙ্কটা করে দিচ্ছি, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এই অঙ্কটা প্রশ্নটা, এবং এই অঙ্কটা প্রায় আসে মাধ্যমিকে, এই জন্য এই অঙ্কটা আমি করে দিচ্ছি 5-টা। চলো করি 5-টা, কারণ কি এই অঙ্ক তোমার যখন নিজেরাই চেষ্টা করলে পারবে আসলে, ঠিক আছে। তাই আমি আর কিছু বললাম না। বলছি কি একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ আগে ধরি, গোলকের ব্যাসার্ধ ধরি, গোলকের ব্যাসার্ধ সমান সমান আর, অতএব বক্রতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। এবার দেখো যে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করা হয়েছে, অতএব গোলকের নতুন ব্যাসার্ধ r', আমি কি বলেছিলাম নতুন করে এটা r' ইউজ করতে হবে, 150/100 আর মানে 3/2 অফ আর, ঠিক। অতএব বক্রতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল 4 পাই r' স্কোয়ার, 4 পাই r' কত 9/4 অফ আর স্কোয়ার। ওকে, কেটে গেল 9 পাই আর স্কোয়ার। অর্থাৎ বৃদ্ধির পরিবর্তন আমার দেখতে হবে যে ওর থেকে এর আকার বৃদ্ধি, এর আকার বৃদ্ধি কত পরিবর্তন ঘটলো, ঠিক আছে। 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার, 5 পাই আর স্কোয়ার। মনে করো তোমার কাছে আগে ছিল 10 টাকা, এখন তো বাবা তোমাকে আরও 10 টাকা দিল, তোমার কাছে মোট 20 টাকা হলো। তোমার আগের টাকা এখন কত, মানে কত বাড়লো, 20 - 10 মানে তোমার যে 10 টাকা তোমার এক্সট্রা বাড়লো, ঠিক। এইভাবে হিসাব করবে। এই তোমার বর্গ একক লিখলে বেটার হয়, বর্গ একক, বর্গ একক, একক, বর্গ একক। যার ফলে কি তোমার দেখে তোমার নাম্বার কাটা সময় থাকে না, এবার অনেকে এগুলোকে মিস করে যায়, যার ফলে তোমার মাস্টার হাফ নাম্বার কেটে দিল, কিন্তু হাফ নাম্বার দেবে বা কেন মাস্টারকে, ঠিক কি না। অর্থাৎ 4 পাই আর স্কোয়ারের বৃদ্ধি। আমার ভিডিও করে দেখবে, তবে তুমি এই জিনিসটা তুমি খুব সহজে ভালো করে বুঝতে পারবে যে কোথাও নাম্বার কাটতে পারে। তোমার কেটে গেল, কত বেরোচ্ছে 5 ইন্টু এখানে রয়েছে 4 100, মানে এখানে হয়ে গেলো 5 ইন্টু 25 মানে হচ্ছে 125। অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা, এইখানে আমার লিখে যাবে আবার ফোট করে যে পার্সেন্ট 1 to 5% না, এটা একেবারে ভুল, কিন্তু লাস্ট লিখবে বক্রতলের ক্ষেত্রফলে শতকরা 125 বৃদ্ধি পাবে। এবং তোমার সরকারি তোমার পার্সেন্ট লিখবে না কিন্তু। ওকে, আশা করছি আজকের ক্লাসে তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে। আজকে তোমার এখানে শেষ করলাম, এখন তোমাদের আজকে একটা অলরেডি শেষ করে দিলাম, যেটা হচ্ছে গোলক। ওকে, এবং আমরা আমার নতুন নিত্য ভিডিও করার জন্য
তোমরা আমার চ্যানেলটা আরও সাবস্ক্রাইব করে যাতে আমি আরও বেশি ইন্সপায়ার হয়, ঠিক আছে? তো যাই হোক আজ রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডু শেয়ার অ্যান্ড শেয়ার, ওকে, বাই।